সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। সঙ্গে আছি আমি কামাল মেহেদি। বরাবরের মতো আজকেও আমরা একটি সংগঠন নিয়ে কথা বলবো, যে সংগঠনটি এই কমিউনিটিতে কাজ করছে এবং ভিন্ন ধরনের একটি সংগঠন, এবং সংগঠনটি অনেক পুরনো ধরা যায়, কিন্তু নতুনভাবে আনুষ্ঠানিকভাবে এ মাসের প্রথম দিকেই এটার উদ্বোধনী হয়েছে, এবং তখন আমরা আসলে এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জেনেছি। কিন্তু তারও আগ থেকেই তারা আমাদের এই কমিউনিটিতে কাজ করছেন, আমাদের মুসলিম কমিউনিটিতে কাজ করছেন। এবং এটা এমন একটি সংগঠন, যে সংগঠনটি শুধু ইউকেতে না, ইউকের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম কমিউনিটির জন্য কাজ করতে পারে। বিশেষ করে যারা মসজিদ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে পারে এই সংগঠনটি। সংগঠনটির নাম হলো ইমামস। এই ইমাম সম্পর্কে আজকে আমরা জানবো, কথা বলবো, তারা কি করছেন, কিভাবে কাজ করে এই সংগঠনটি। এবং এই নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। এই দুজন অতিথির সঙ্গে প্রথমে আমরা পরিচিত হয়নি, তারপর আমরা আসবো বিস্তারিত আলোচনায়। আমার সঙ্গে আছেন শাকির আহমেদ, এই সংগঠনের ফাউন্ডার এবং সিইও। শাকির আহমেদ আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ। আপনি শেখ বলেন, মৌলানা বলেন, আপনারা যখন বিভিন্ন, বিশেষ করে রামাদানে যখন ফান্ড রেজিং প্রোগ্রাম দেখেন বা অন্যান্য ইসলামিক প্রোগ্রাম দেখেন, আপনারা নিশ্চিত ওনাকে দেখে থাকবেন। ইসলাম চ্যানেলের পর্দায় বিভিন্ন সময় দেখেছেন। সেই শাকির আহমেদ এই সংগঠনের ফাউন্ডার এবং সিইও। শাকির ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আছেন এই সংগঠনের লিড ডেভেলপার মিজানুর রহমান। মিজানুর, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকে স্বাগতম। আপনাদের দুজনকে নিয়ে আমরা আজকে বসেছি, আমরা ইমামস নিয়ে কথা বলবো, এবং সংগঠনটি আপনারা শুরু করেছেন এবং সংগঠনের শুরু থেকে আপনারা সম্পৃক্ত, আপনাদের ইনিশিয়েটিভ। আমি শাকির ভাই আপনার কাছে জানতে চাইব যে এই এই 4 অক্টোবরে একটা অনুষ্ঠান হলো লন্ডন মুসলিম সেন্টারে, তখন আমরা জানলাম যে এটা হয়েছে। তার আগে আপনি বলছেন যে আপনি কি একটা করছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানার পর এটা দেখলাম যে এটা বিশাল একটা বিষয়। আলহামদুলিল্লাহ। তো এটা আসলে 4 অক্টোবর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও আপনি বলেছেন যে এটা অনেক আগ থেকে শুরু করেছেন। কবে থেকে এই সংগঠনটি বা এই নিয়ে আপনারা চিন্তা ভাবনা শুরু করেছেন? জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগ দান করার জন্য, এবং আপনাদের দর্শকদের সাথে এই প্রজেক্ট নিয়ে আলোচনা এবং তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এই যে সুযোগটা আপনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করেন। দ্বিতীয়, আপনার প্রশ্ন হলো এটা কবে শুরু হয়েছে। তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট 10 বছর আগে যাওয়া লাগবে এইটার যাত্রা শুরু হয়। আমি আরেকটা চ্যানেলে কিন্তু এই যে ফান্ড রেজিং নিয়ে আপনি আলোচনা করলেন, তো এই ফান্ড রেজিং আমি ছিলাম লাইভ প্রোগ্রামে। তো হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমরা একজন হাফিজ খুঁজছি রমাদানে। কিন্তু এর আগে আরো একটু ইতিহাস আমি বলি। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেই মাদ্রাসা আমাদের মানে 1970s থেকেই একটা মাদ্রাসা কভেন্ট্রি শহরে। ফাউন্ডার যিনি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহাব সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ভিশন ছিল যে আমি এমনভাবে আলিম ওলামা তৈরি করব যারা যুগের সাথে চলতে পারে। তো ওনার এইটা একটা ভিশন। এখন যুগের সাথে চলা কি, এর অর্থ হলো যে আপনি তো জানেন, আমার চেয়ে আরো ভালো জানেন, যে আমাদের যে একটা ট্র্যাডিশনাল সিস্টেম, এই সিস্টেমটা হলো আলিম ওলামা শুধু মাদ্রাসায় পড়াশোনা করেন, মেইন স্ট্রিমে তাদেরকে মোটেই দেখা যায় না বা তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তো এইটার পিছনেও একটা কারণ আছে। যেভাবে আমাদের মানে সাউথ এশিয়া বলেন বা অন্যান্য দেশ বলেন, কলোনাইজেশনের কারণে আমাদেরকে কন্ডিশন করা হয়েছে, ধর্মকে এক পাশে আমরা রেখে দিই। তো এই আমাদের যে প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ভিশন ছিল যে না, আমার ছাত্ররা ওরা দ্বীনি শিক্ষা তো নিবেই, কিন্তু এর সাথে সাথে এই দেশের যে জিসিসি আছে, এই লেভেল আছে, এবং ডিগ্রি পর্যন্ত তাদেরকে তেমন ভাবেই মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আমরা দেখলাম যে আমাদের যারা সিনিয়র, ওরা শুধু আলিম না, আলিমের সাথে ওরা কিন্তু লয়ার, ব্যারিস্টার, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স। এইসব দেখে আমাদের মনে একটা উৎসাহ জাগলো যে না, আমরাও কিছু করবো। আমাদের কাছে সেই সময় কিন্তু চয়েস ছিল না, জিসিএসসি আমাদেরকে করতেই হতো, এই লেভেলস করতেই হতো, এমন মানে প্রেশার ছিল। কিন্তু যখন গ্রাজুয়েট হলাম আমরা, তখন গিয়ে বুঝলাম যে এই যে মূল্যবান একটা ভিশন ওনার, এটা কতটুকু জরুরি আমাদের, তখন গিয়ে আমি বুঝলাম। তো তারপরে আমি কিন্তু মেইন স্ট্রিমে চলে গেলাম কাজে। এই মেইন স্ট্রিমে চলে যাওয়ার পরে বুঝলাম যে আলিম উলামাকে কিভাবে সমাজ দেখে। কনসেপ্টটা আপনি ওইখান থেকেই দাঁড় করিয়েছেন। তো কনসেপ্ট আমি বলি যে আমাকে যে এই সুযোগটা দেওয়া হলো মেইন স্ট্রিমের সাথে চলাফেরা করার জন্য, তো আমার মনে আসলো যে যেহেতু আল্লাহ আমাকে অনেক
এক রহমত এবং মেহরবানি করেছেন, আমি আমার এই সমাজের জন্য, আলিম ওলামার জন্য আমি কি করতে পারি। তো সেই সময় এখন আইডিয়া আসে নাই। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করি 2006, 7, 8 মাস্টার্স কমপ্লিট করে, তখন আমি মানে কি যে করব, মানে আমার কি কন্ট্রিবিউশন হবে, তখন আমি জানতাম না। তো আল্লাহ একটা দরজার পরে আরেকটা দরজা খুলে দেয়, ইসলামিক মিডিয়াতে আমি প্রবেশ করলাম, এবং সেই চ্যানেলে যখন এই মেসেজটা আসলো, তখন এটাকে আমরা ইংরেজিতে বলি যে লাইট বল্ব মোমেন্ট, যে হঠাৎ আমার মানে মাথা আসলো যে আমরা কেন সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি। এই মেসেজ যেভাবে আমরা পাঠাই, আমি আপনাকে বা মিজান ভাইকে এখানে, যে কামাল ভাই আপনার কোনো জার্নালিস্ট আছেন যে আমরা একজন খুঁজছি, বা একজন শিক্ষককে খুঁজছি, বা একজন লয়ারকে খুঁজছি, বা একজন ডক্টরকে খুঁজছি, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না। কিন্তু এইটার জন্য আমাদের একটা স্ট্রাকচার, একটা সিস্টেম আছে, বা একটা জব বোর্ড আছে, একটা পোস্ট আছে। কিন্তু একজন ইমামকে যদি আমরা খুঁজতে চাই, তখন শাকির ভাইকে ফোন করি, বা আমি কামাল ভাইকে ফোন করি। মানে ওই সংশ্লিষ্ট যারা আছেন এই সেক্টরে তাদেরকে আসলে আমরা নক করি যে একজন ইমাম চাই, অথবা আমি ইসলাম পড়াবো, আরবি পড়াবো, একজন হুজুর পাওয়া যায় কিনা। কিন্তু এটার পিছনের চিন্তা দেখেন, এইটা এই লেভেলে কেন আসলো? Why isn't it on this level? যেভাবে আমরা একজন ডাক্তার খুঁজতেছি, একজন শিক্ষক বা শিক্ষিকা খুঁজতেছি মেইন স্ট্রিমে, একজন ব্যাংকার ফর এক্সাম্পল, একজন ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল, আমরা তো হোয়াটসঅ্যাপ মেসেজ করব না? তো সেই থেকে আপনার হলো জি। মানে এই ইমামসের ধারণাটা, এবং সেটা মানে ইমামস মিন এখানে ইলেকট্রনিক জি, জি, বিষয়টা জি। আছে। এটাকে আপনারা কিভাবে মানে এই জায়গাতে নিয়ে আসলেন? এটা নিশ্চয়ই আপনি এটা ডেভেলপ করেছেন সিস্টেমটা। হ্যাঁ, সিস্টেমটা ডেভেলপ করেছি, বাট মানে পুরো আইডিয়াটা ওর, হুম। মানে আমরা এটা ইমপ্লিমেন্ট করছি পরে আর কি। তো প্রথমে আমরা রিসার্চ করছি অন্যান্য যে জব সাইটগুলো আছে, তো ওগুলোতে দেখলাম যে মানে ইসলামিক যেই জবগুলা সেগুলা সেখানে সার্চ করলে অর্গানাইজড না আর কি। মানে একটা ইমাম বা ইসলামিক যেই জিনিসগুলো আছে সেগুলো সার্চ করতে গেলে পাওয়া যায় না, নর্মাল জেনারেল জবগুলো চলে আসে। তো মানুষের অনেক সময় লাগে এগুলা করতে। তো সেখান থেকে মনে করেন যে ইসলামিক এটা ওরা আইডিয়াটা আসছে। আর আমরা এখানে পার্টিকুলারলি আমাদের জেনারেল জবেরও কিছু অপশন আছে, কিন্তু ফোকাসটা ছিল মেইনলি ইসলামিক রিলেটেড সব জব আর কি। তো এখানে যে কেউ ঢুকলেই সে ইজিলি সবকিছু এমনভাবে এটা ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে ইউজারদের জন্য। কারণ ইসলামিক জব নিয়ে যারা এরা অত বেশি টেকনিক্যাল না, যেগুলা যারা ইমাম দেয়, তো তাদের জন্য তারা যদি এই যে অন্যান্য যে জব সাইট ইনডিড বা বড় বড় যে সাইটগুলো সেখানে গিয়ে তারা মানে খেয়ে হারায় ফেলে আর কি। তো আমাদের ওয়েবসাইটে যদি আসে, এমনভাবে সিস্টেমটা ডিজাইন করা হয়েছে মানে তারা ইজিলি জিনিসটা পাওয়া যায় আর কি, মানে ইজিলি ম্যানেজ করতে পারে। আমরা আসবো। আপনারা যেহেতু এই আমি যেটা বলছিলাম প্রথমে যে আপনারা অনেক আগ থেকে এটার সঙ্গে কাজ করছেন এই নিয়ে, এবং সম্প্রতি যেটা আপনারা আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান করছেন, এবং সেই অনুষ্ঠান উপলক্ষে আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ইসলামিক স্কলাররা, ইমামরা আপনাদের এই ইমামস নিয়ে ওনারা কথা বলেছেন। আমরা ওনাদের কথাগুলো একটু শুনি, তাইলে আমাদের দর্শক একটু ধারণা পাবেন। প্রিয় দর্শক, আমরা ইমামস নিয়ে আমাদের কমিউনিটির বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা কথা বলেছেন, এবং নানা ধরনের উপদেশ দিয়েছেন, এবং এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা তাদের কথাগুলো শুনে আসি, শুনলে আপনারা একটা ধারণা পাবেন আসলে ইমামস কি এবং কি নিয়ে ওরা কাজ করছে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My name is Sultan Ahmed. It is my pleasure to introduce to you eimams.com, an organization that works specially to support students of knowledge, ulama, qurra, hufaz, that are looking for an opportunity, and match them up with organizations that are looking for talent from our community. So if you are a student, or if you are an employee looking for opportunities, then log into eimams.com where you can get support in CV, in interview skills, and so many other things that you might find useful. And if you're an organization, be sure to sign up to eimams.com where you can find talent from within our community, and maybe you can make the next leader of our ummah, inshallah. Thank you very much. Wassalamu alaikum wa rahmatullah.
Bismillahi wa salatu wa salam ala rasulillahi wa ba'd. Dear brothers and sisters, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm your brother in Islam, Yusuf Shah. I'm the director of Muslim Hands. My dear brothers and sisters, I want to invite you to a wonderful new initiative, a website called E-Imams, where you'll find an incredible, beautiful opportunity to find a job with a wonderful employer, but also to get skills, training and advice, inshallah, to find your dream job. And I would also encourage other Muslim charities as well as other Muslim employers to very much look to find your ideal candidate from E-Imams. Wa jazakumullahu khairan. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে আমরা মুসলমান হিসাবে আমাদের ইমামের প্রয়োজন হয়, আমাদের ইসলামিক শিক্ষকের প্রয়োজন হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে যদি শিক্ষা দিতে হয়, ইসলামিক শিক্ষক তা হয়তো মাদ্রাসায় হবে, না হয় সাপ্লিমেন্টারি স্কুলে হবে, না হয় ইসলামিক স্কুলে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি যার নাম হচ্ছে eimam.com। আমরা চাই যে আপনারা প্রত্যেকে eimam.com এ রেজিস্টার হয়ে আপনি আপনার পরবর্তী সার্ভিস নেওয়ার জন্য আপনি অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন www.eimams.com এবং এর মাধ্যমে আপনারা বিভিন্ন রকম বিজ্ঞাপন, পারস্পরিক ইমাম নিয়োগ কিংবা শিক্ষক নিয়োগ অথবা মসজিদ মাদ্রাসা রিলেটেড যে কোনো নিয়োগ ইত্যাদির জন্য আপনারা পারস্পরিক সহযোগিতা করতে পারবেন এবং এর মাধ্যমে নতুন একটি প্ল্যাটফর্মকে সৃষ্টি করতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত যারা কথা বলছিলেন এবং ইমামসের আসলে প্রয়োজনীয়তা কি এবং সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। আমরা আরো শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। মোটামুটি আমরা আসলে একটা স্বচ্ছ ধারণা আমরা পেয়ে গেছি ওনাদের বক্তব্য থেকে ইমামস আসলে কি নিয়ে কাজ করে এবং কিভাবে কেউ যদি সম্পৃক্ত হতে চান তাহলে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ফি লাগে? তো বর্তমানে আমরা এটা মানে ফি বিহীন, মানে কোনো ধরনের ফি লাগবে না, কিন্তু ইনশাআল্লাহ কারণ যখন ফ্রি জিনিস দেওয়া হয় তাহলে এটার মূল্য থাকে না। আমাকে বলা হয়েছে, মানে আমাদের একজন ডক্টর প্রফেসর পারভেজ নাম, উনি বললেন যে শোনো, এইটার তো একটা খরচ আছে, এইটা খরচ তো তুমি একা বহন করতে পারবে না। তো প্রথমে ফ্রি, ঠিক আছে, আমাদের সমাজ এটাকে মানে ব্যবহার করে অভ্যস্ত হোক, তারপরে এটার একটা মানে নমিনাল একটা ফি থাকবে। মেইন স্ট্রিমের যে একটা ফি, এইটার তুলনায় তো আমরা মানে কখনো যাব না ইনশাআল্লাহ। তো একটা বেসিক ফি থাকবে, কিন্তু এটা ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ। এবং আপনাদের কোনো মানে অ্যাপস করার কোনো প্ল্যান আছে কিনা? অ্যাপস করার আমাদের অলরেডি নিয়ারলি রেডি আমাদের অ্যাপসটা। এটা খুব সুন, আমি এখনো টাইম স্কেল বলতে পারতেছি না, বাট ভেরি সুন এটা লঞ্চ হবে অ্যাপসটা। আর একটা বিষয় আমি বলতে চাইতেছি, মানে ওই হাদিয়ার বিষয়টা আর কি। এটা আমরা যদি স্টার্ট করব যখন, এটা মেইনলি এমপ্লয়ারদের জন্য, এটা দর্শকরা জানুক আর কি। জব সিকার যারা যারা জব খুঁজতে আসবে তাদের জন্য না, মেইনলি স্টার্ট হবে এটা এমপ্লয়ার যারা জব দিবে, যারা কোম্পানি, তাদের ইয়া হবে আর কি। আমি সেটাই জব সিকার তাদের ফ্রি থাকবে। আমি সেটাই মানে মানে যারা মানে ইয়ে চাইবে, স্টাফ চাইবে, তারা ফি দিবে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা জিনিস আছে কামাল ভাই, যদি অনুমতি দেন আপনি। উনি একটা শব্দ বলছেন হাদিয়া, আপনারা তো জানেন হাদিয়া কি, উপহার। তো আমাদের এইটা ছিল, বা আমার যেটা একটা ভিশন ছিল, এটা হলো যে এটা মুসলমানদের জন্য একটা কন্ট্রিবিউশন, এবং বিশেষ করে আলিম উলামা হুফাজ কুরআন যাদেরকে নিগলেক্ট করা হয় তাদের জন্য এটা আমি শুরু করেছিলাম। তো মনে করেন একটা এমপ্লয়ার বা একটা মসজিদ, একটা মাদ্রাসা, তাদের কাছে সেই আর্থিক সম্বল নাই যে এই ফিটা পে করতে পারবে, যদিও এই ফিটা একদম মানে মিনিমাম, তাদের জন্য এই হাদিয়া প্যাকেজটা আমরা রেখেছি।
ওরা এই হাদিয়া প্যাকেজ ব্যবহার করে তাদের যে স্টাফ রিক্রুটমেন্ট আছে এটা ওরা করতে পারবে সম্পূর্ণ ফ্রি। সেটা এটা যদি ইমামস এবং আপনারা মুসলিম কমিউনিটির জন্য কাজ করছেন, এটা আমরা বলছিলাম যে, এবং ইমামস যেটা আমাদের এই বিশেষজ্ঞরা বললেন ইয়েতে ওনাদের মন্তব্যে, আপনি যদি এই আরবি পড়াতে চান সেই সহযোগিতা আপনি এখানে পাবেন। আরবি পড়ানোর জন্য হুজুর চাইলে হুজুর আপনাকে এসে বিজ্ঞাপন দিতে পারেন, আমি হুজুর চাই, আমার টাইম টেবিলেই। আপনি যদি মসজিদের ইমাম চান সেটা আপনি পাবেন, আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষক চান সেটাও আপনি পাবেন। তো এটা তো শুধু ইউকে না, এটা তো ওভারঅল ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে সেটা করতে পারে। জি জি। এটা কিভাবে কাজ করে আমাদের? আচ্ছা, তো এখানে আমি আরো একটু বলবো আপনাকে যে এখানে শুধু আলিম ওলামা ইমাম আরবিক টিচারের জন্য না, এখন কিন্তু আমাদের জব সেক্টর এখন বিশাল হয়ে গেছে। আমাদের এস্টিমেট অনুযায়ী 100,000+ পিপল মানুষ আর কি এই জব সেক্টরে কাজ করতেছে। তা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা ইউনিক একটা জব সেক্টর আছে। এর মধ্যে আছে কি আপনার মিডিয়া আছে, তারপরে মসজিদ মাদ্রাসা আছে, সেকেন্ডারি স্কুল আছে, ইসলামিক সেকেন্ডারি স্কুল, চ্যারিটি সেক্টর আছে, ফুড ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, এই সব কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে রিক্রুট করা যাবে, অ্যাডভার্টাইজ করা যাবে এবং জব খোঁজাও যাবে। যেটা আপনি বললেন যে মানে সেক্টর হিউজ, মানে আপনি যদি ইকোনমিক ওয়াইজ চিন্তা করেন, ইসলামিক ইকোনমি এদেশে কি পরিমাণ? আল্লাহু আকবার, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং ধন্যবাদ আপনি করেছেন। 10 বছর আগে হফিংটন পোস্ট করে একটা নিউজ পেপার এবং নিউজ আউটলেট, ওরা রিসার্চ করেছেন। তো আমরা মুসলমান সমাজ এই দেশে সেই সময় আমরা ইনজেক্ট করতাম 30 বিলিয়ন পাউন্ডস 10 বছর আগে। এই গত বছর আরেকটা রিসার্চ করা হয়েছে, একুই নাম করে একটা রিসার্চ ইনস্টিটিউট, ওরা রিসার্চ করে বের করেছেন যে বর্তমানে আমরা 70 বিলিয়ন পাউন্ডস শুধু মুসলিম কমিউনিটি থেকে এই ব্রিটিশ ইকোনমিতে ইনজেক্ট করা হয়। তা আপনি এখন চিন্তা করেন আমাদের কন্ট্রিবিউশনটা কত বড়। সেই যে বিশাল অ্যামাউন্ট অফ ইকোনমি কন্ট্রিবিউট করেন মুসলিম কমিউনিটি ব্রিটিশ ইকোনমিতে, কিন্তু এই সেক্টরে তো জবেরও বিশাল অপশন আছে। অবশ্যই এই সব কিছুর জন্য মান পাওয়ারের প্রয়োজন, এবং সেই মান পাওয়ার আমরা মানে আমাদের কোনো স্ট্রাকচার কোনো জায়গা নাই যে আমি মনে করি ইসলাম চ্যানেল শুধু ইসলাম চ্যানেলের ওয়েবসাইটেই ওরা অ্যাডভার্টাইজ করতে পারবে, অন্য জায়গায় করবে না। অন্য জায়গাটা এই ইসলাম চ্যানেলের জন্য এটা হয়তো ঠিক হবে না, বা ইটস নট দ্য রাইট প্লেস। সেই অনুযায়ী আমাদের কি আছে, আমাদের এখন কিছু না, কিন্তু এই imams.com এই যে গ্যাপটা এটা ফিল করতেছে আলহামদুলিল্লাহ। এবং আপনি যে একটু আগে প্রশ্ন করলেন যে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ আমরা শুরু করেছিলাম .co.uk দিয়ে। তো এর মধ্যে একটু ইতিহাস আছে, আমি বলে ফেলি। এই প্রজেক্ট শুরু করার আগে আমি প্রায় 4 মাস রিসার্চ করেছি। পৃথিবীর কোনো জায়গায় আমি পাই নাই যে স্পেশালিস্ট মুসলিম জব ওয়েবসাইট আছে করি। তারপরে আমি মিজাবের সাথে আলোচনা করে ডিসকাশন করে আমরা এটা শুরু করলাম। তো এইটা এখন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, আমাদের ওয়েবসাইটে এখন USA থেকে পোস্ট হয়। কিছুদিন আগে নরওয়ে থেকে একটা ইমেল আসলো, শুনে আমার মানে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ এটাকে কবুল করতেছেন। তারপরে হল্যান্ড থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন জব পোস্ট আসতেছে আলহামদুলিল্লাহ। এই যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে বিষয়টা আসছে, এবং যেটা হলো আপনি ডেভেলপের পেছনে কাজ করছেন, মানে একটা ডেটা প্রোটেকশনের বিষয় আছে এখানে, এটা আপনারা কিভাবে কতটুকু মানে নিশ্চয়তা দিতে পারবেন? না, এটা পুরো নিশ্চয়তা আছে। আমাদের ওইভাবে একটা প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন আমাদের ওয়েবসাইটে সব আছে। আচ্ছা, আমরা কিভাবে ডাটা প্রোটেকশন করতেছি এগুলো তো ডিটেলস ব্যাপার, তো সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তারা যখন সেই পেজে যাবে, প্রাইভেসি পলিসি এন্ড টার্মস এন্ড কন্ডিশন, তো সেখানে আমরা ডাটা নিয়ে কি করি বা ডাটা প্রোটেকশন যে পলিসি সেগুলো পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো যে কেউ গেলে এখানে দেখতে পাবেন, এবং যে কেউ ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারবে। হ্যাঁ, আমি আরেকটা বিষয় যেটা একটু বলে নিই, আপনি একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলেন যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো একজন ইউএসএ থেকে জব করলো বা আরেকজন ইউকে থেকে করলো, তো এটা তো কান্ট্রি বেস তারা সার্চ করতে পারবে। এখানে কান্ট্রি বেস সিস্টেমটা দেয়া আছে। হ্যাঁ, মনে করেন যে যারা ইউএসএ থেকে জব পোস্ট করছে, তো যারা আবার জব সিকার আর কি, যারা আমাদের এখানে অ্যাড হয়েছে বা অ্যাড হয় নাই, দুইটাই, কিন্তু যারা সাবস্ক্রিপশন করা আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে একটা জব পোস্ট হয়েছে, যদি তারা সাবস্ক্রাইব হয়, ফ্রি সাবস্ক্রিপশন। আর যদি এমনি আইসাও সার্চ করে তখন তারা দেখতে পারবে। বাট যে কান্ট্রির থেকে তারা দেখবে
মনে করেন ইউকে থেকে তারা জব সার্চ করতেছে বা লগ ইন করলো, জব ক্লিক করলো, ইউকের মানে জবগুলোই তাদের প্রথমে আসবে অটোমেটিক্যালি। তারপরে যারা বাকি সাবস্ক্রাইবার দেশে হয়, হ্যাঁ সাবস্ক্রাইবার যারা হবেন তাদের কাছে অটোমেটিক্যালি এই তাদের কাছে তো অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। চলে যাবে। তারা যে ক্যাটাগরিতে, আবার তারা যে ক্যাটাগরিতে সাবস্ক্রাইবড হয়েছে, মানে তাদের এই ক্যাটাগরি, তখন ওই ক্যাটাগরি অনুযায়ী যদি কোনো জব পোস্ট হয় তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। আচ্ছা, অথবা তারা যখন যেটা বললাম আর কি, যে কান্ট্রি থেকে তারা লগ ইন করবে বা সার্চ করবে, অটোমেটিক তারা সাবস্ক্রাইব না হইলেও তারা দেখতে পারবে ওই জবগুলোই প্রথমে আসবে। ওই জবগুলা হ্যাঁ, সিরিয়াল প্রথমে আসে হ্যাঁ, serial হ্যাঁ, আসে। এখানে একটা ফিচার আছে কামাল ভাই, খুব আমরা এটা নিয়ে খুব মানে হ্যাপি হয়েছি। এটাকে বলে জিও লোকেটিং। জিও লোকেটিং অর্থ হলো, মনে করেন আপনি এদেশ থেকে আপনি লক করলেন ভিউ অল জবস, সেখানে গিয়ে আপনার হয়তো 200-250 জব আছে, এখন আপনি খুঁজছেন এই দেশে, কেমন? এখন আপনি 200-250 কি দেখবেন না, আপনার কাছে সেই পেশেন্স থাকবে না, সবর থাকবে না, ধৈর্যতা থাকবে না। তখন কি করেছি আমরা, জিও লোকেটিং, অর্থাৎ এই অনলাইন এইটা আপনার অ্যালগরিদমের মাধ্যমে লোকেট করবে যে আপনি ইউকেতে করছেন। এই যে বিজান ভাই বললেন প্রথম 50টা বা মনে করেন 100টাই এই দেশের, এই সবগুলো প্রথম চলে আসবে অটোমেটিক চলে আসবে, Automatic। সার্চ করতে হবে না। তো আপনাদের ওয়েবসাইট তো নিশ্চয়ই মানে অনেক আগ থেকে সেটা অপারেশনে আছে। আলহামদুলিল্লাহ। জি জি, কবে থেকে আছে? আমরা লঞ্চ প্রথম করেছিলাম 2016 সালে, কিন্তু সেই থেকে অপারেশনে আছে এটা? জি জি এই পর্যন্ত অপারেশনে আছে, বাট আমরা ডে বাই ডে এটা ইমপ্রুভ হচ্ছে, ইমপ্রুভ করতেছেন? হ্যাঁ, আমরা ফিচার অ্যাড করতেছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই করবেন, এটা তো আগামীতেও করবেন, আগামীতে প্রতি মুহূর্তে সেটা হয়। প্রতিমুহূর্তে সেটা হবে, আপনার যদি টাইমের সঙ্গে না গেলে তো সেটা হবে না। হবে না। হ্যাঁ, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই পর্যন্ত মানে কি পরিমাণ জবের বিজ্ঞাপন বা অ্যাডভার্ট আপনারা পেয়েছেন মুসলিম কমিউনিটি? সেই তুলনায় এইটা দুঃখজনক যে এটা ভেরি লো, কিন্তু এটার পিছনে কারণ আছে কামাল ভাই, যেটা আপনার সাথে আমরা ডিসকাস করেছি। যে একটা হলো আমাদের ধারণায় এই কনসেপ্টেই নাই, এই কনসেপ্ট, এই ফিকার, এই থিঙ্কিং, এটা আমার ধারণাই নাই যে আমাদের একটা ইসলামিক ইকোনমি আছে, অ্যাক্টিভ ইকোনমি আছে। এইটা নিয়ে হয়তো আমরা আরেকটা প্রোগ্রাম করতে হবে ইনশাল্লাহ। কিন্তু অ্যাক্টিভ ইকোনমি আমাদের আছে করি, আমরা সাধারণ জনগণ মুসলমান জানে না। দ্বিতীয়, যেহেতু এইটা জানে না, জব সেক্টর সম্বন্ধে মোটেই জানে না। তো এইটা নিয়ে আমাদের কিছু শিক্ষা নিতে হবে, এবং এই 16, 17, 18, 19 এইটা আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ ছিল। এমনকি এটা উলামায়ে কেরামের সামনেও মানে ওরাও এটা নিয়ে তেমন চিন্তাধারা করেন নাই, এবং এইটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। তো এইটা ছিল আমাদের মেইন প্রবলেম। আমাদের কাছে এমন একটা প্রোডাক্ট আছে যে এটা মানে অনেক আগে, মানে এগিয়ে চলে গেছে। এবং আমাকে একজন আমাদের মানে নাম করে একজন ভাই, উনি বলেছেন, শাকির ভাই আপনাদের প্রোডাক্ট হলো ওয়ে অ্যাহেড অফ টাইম, মানে সময়ের অনেক আগে আপনারা এটা নিয়ে এসেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এটা তো উনি বলেছেন, কিন্তু আমাদের যেটা এখন চ্যালেঞ্জ, যেটা আমি আবার বলতেছি, এটা হলো যে আমাদেরকে চিন্তা করতে হবে নতুন প্রজন্মের জন্য। কারণ যাদের সাথে আমি কথা বলি, মনে করেন বড় বড় ইভেন্টে আমি যাই, যখন আমরা এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, তো আমাকে ওরা বলেন আল্লাহু আকবার, আমরা তো আমাদের ইচ্ছা এখন আমরা ইসলামিক এনভায়রনমেন্টে কাজ করতাম, আমরা চাই সেই পরিবেশে আমরা কাজ করব, যে পরিবেশে আমাদের ধর্ম, আমাদের বিলিফস, আমাদের যে কালচার আছে, এটাকে যারা রেসপেক্ট করে। তো আমরা তো জানতাম না যে এইরকম একটা প্ল্যাটফর্ম আছে করে, বা আমরা জানি না কিভাবে এই ইসলামিক অর্গানাইজেশন গুলো যে এক্সিস্টিং করে বা আছে, যে সেই সম্বন্ধে আমরা জানি না। ধন্যবাদ শাকির ভাই, মিজান ভাই। আমরা ছোট্ট একটা বিরতি দিতে চাই, বিরতিকে ফিরে এসে এই চ্যালেঞ্জের এই জায়গা থেকে আমরা আবার শুরু করবো। এটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার, এবং এটা যেহেতু যেটা বললেন যে নতুন, একদম নতুন কনসেপ্ট। আমাদের এই ইকোনমি, এই ব্যবসা এখানে আছে, আমরা অন্যভাবে করছি। জি, যে আমাদের একজন ইমাম দরকার, আমাদের একজন টিচার দরকার, আমরা অন্যভাবে করছি। কিন্তু এই কনসেপ্টে এইভাবে যে যাওয়া যায় সেটা আসলে কেউ চিন্তা করেন নাই। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছিলাম imams.com নিয়ে। imams.com আমাদের এই কমিউনিটির, মুসলিম কমিউনিটির, এখানে আমাদের ইসলামিক বিজনেস আছে, বিভিন্ন ধরনের বিজনেস আছে, মসজিদ, মাদ্রাসা, সবকিছু। তো এই সব ক্ষেত্রে এই বিষয়টি, এই ওয়েবসাইটটি সহযোগিতা করবে, এ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা যাচ্ছি ছোট একটা বিরতি থেকে ফিরে এসে আরো আলোচনা করবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
সালামালাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিতে ফিরলাম এবং আমরা কথা বলছি imams.com নিয়ে। ইমামস হলো এই কমিউনিটিতে যারা ইসলামিক ব্যবসা করেন, যারা হালাল ব্যবসা করেন, যারা মসজিদ মাদ্রাসা চালান, তাদের সবার চাহিদা পূরণের জন্য এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ নিয়ে আমরা কথা বলছি। আমাদের স্টুডিওতে imams.com এর ফাউন্ডার এবং এর পেছনে যারা কাজ করছেন তারা আছেন। আমরা চলে যাচ্ছি তাদের সঙ্গে। যেটা আমরা বিরতিতে যাবার আগে আলোচনা ছিলাম, চ্যালেঞ্জিং এর যে বিষয়টি আপনি বলছেন, হ্যাঁ, এবং যেটা আমরা বলছিলাম যে এই ইকোনমি এখানে আছে, এই ব্যবসা এখানে আছে, কিন্তু এই কনসেপ্টের সঙ্গে, এই প্রোডাক্টের সঙ্গে অনেকে পরিচিত না। এটা নিয়ে আপনাদেরকে ব্যাক পেতে হচ্ছে। জি জি, এইটা আমাদের মেইন চ্যালেঞ্জ কামাল ভাই। এবং এইটা যখন আমরা প্রোডাক্ট লঞ্চ করি 2016-17 সালেই, তখনই আমি বুঝলাম যে প্রায় 6-7 মাস এর আগে আমি বলি আমরা অনেক খরচ করেছি আর্থিকভাবে, পার্সোনাল ইনভেস্টমেন্ট, এবং মিজান ভাইয়ের মানে এত ত্যাগ উনি করেছেন এটার পিছনে। উনি আসলে কোনো পার্সোনাল বেনিফিট বা গেইন হয় না এখনো। তো আমাদের এই চ্যালেঞ্জটা এখনো আমরা এটা দেখতে পারতেছি যে আমাদের ধারণাই এই কনসেপ্ট নাই যে ইসলাম একটা ধর্ম হিসাবে আমাদের কিন্তু ইউনিক একটা ইকোনমি আছে। এবং প্রশ্ন হতে পারে যে কিভাবে। তো মনে করেন জাকাত, সাদকা, মিরাথ, যেটাকে আমরা বলি ইনহেরিটেন্স, কিতাবুল বুয়ু, যখন যারা মাদ্রাসায় ওলামায়ে কেরাম পড়াশোনা করেন তিজারা সম্বন্ধে, বাইং সেলিং, বেচা কিনা, এই সব কিছু কিন্তু ইসলামের মধ্যে ইউনিক একটা ফিচার। এবং মুসলমান হিসাবে আমাদেরকে হালাল হারাম কিভাবে ব্যবসা করা দরকার এই সব কিছু আমরা জানি, কিন্তু এইটা যে আমাদের ধর্মের ভিতরে একটা ইকোনমিক সিস্টেম আছে এইটা আমরা সবাই জানি না। দ্বিতীয় হলো উলামায়ে কেরাম হয়তো এইটা নিয়ে বেশি আলোচনা করেন না। আমাদের মনে করেন বয়ান হোক বা খুতবা হোক, এই প্রসঙ্গে তেমন আলোচনা হয় না। হ্যাঁ, ইসলামিক ফাইন্যান্স সম্বন্ধে গত 2 বছর ধরে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের এই ইনস্টিটিউশনস, অর্গানাইজেশনস, ব্যবসা এখন ওপেন হচ্ছে, কিন্তু শুধু একটা প্রোডাক্টের জন্যই আমরা জানি ইসলামিক ফাইন্যান্স, কিন্তু বাকি যে আছে এই সম্বন্ধে আমাদের তেমন ধারণা নাই। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জেসগুলো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা শুধু চেষ্টাই করব এবং আপনাদের মাধ্যমে আমরা এটাকে প্রচার করব। এবং ইনশাআল্লাহ এই যে আপনাদের এই কমিউনিটির প্রোগ্রাম, ভালোবাসা কমিউনিটি, এইটা কমিউনিটির জন্যই, মুসলমান কমিউনিটির জন্যই। ইউকে মুসলিম পপুলেশন হলো 4 মিলিয়ন, এবং আমরা যদি আমাদের সেন্সাস অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আগামী 10 বছরের মধ্যে হয়তো এটা 5.5 মিলিয়নে চলে যেতে পারে। এবং আমি যে আগে বললাম 70 বিলিয়ন আমরা ইনজেক্ট করতেছি, এটা ডবল হয়ে যাবে, 140 বিলিয়নে চলে যাবে। এই যে একটা বিষয় আছে আপনার হলো যে মানে মুসলিম ইসলামিক ইকোনমি, মানে ধরেন হয়তো অনেক ইকোনমি আছে যেটা তাদের আপনাদের কাছে আসার দরকার নাই মুসলিম ব্যবসা হিসেবে, মুসলিম হিসেবে, কিন্তু আপনাদেরটা এই হলো যারা এই সেক্টরে যারা হালাল উপায়ে কাজ করতে চায় বা হালাল রুজি করতে চায়। তো আপনি যে ওই যে 4th of October LMC যে আপনারা যেটা লঞ্চিং অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। এখানে দেখলাম যে আপনি মানে একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলেন একটা ঘটনা বলতে গিয়ে। জি, সেই ঘটনাটা কি ছিল আমাদের একটু বলেন। হ্যাঁ, আমি হয়তো আবার ইমোশনাল হয়ে যাব। তো যখন আমরা লঞ্চ করেছিলাম 2016 এবং 17 সালে, হয়তো মিজান ভাই এই সম্বন্ধে জানেন না, কারণ আমার জন্য শুধু এটা একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট এইটা না, এটা হলো একটা কন্ট্রিবিউশন আমার জন্য, আখিরাতের জন্য একটা সামান আমার জন্য। তো যেহেতু আল্লাহ আমাকে মিডিয়াতে কাজ করার সুযোগ দান করেছেন, তো আমি চিন্তা করলাম যে আমি উলামায়ে কেরামের জন্য এই একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট তৈরি করলাম তাদের কাজের জন্য। বিভিন্ন এক্সাম্পল আমরা দেখেছি এবং আমরা জানি আমাদের সমাজে একজন আলিম বা একজন ইমামের কতটুকু গুরুত্বতা আমরা দেখতে পারতেছি। নমাজ এবং জানাজা হোক বা নিকাহ হোক বা কবর, মানে দাফন কাফন, এইসবের জন্য আমরা তাদেরকে ব্যবহার করি, তারপরে কিন্তু তাদেরকে তেমন আমরা গুরুত্ব দেই না। তো 16, 17, 18 যখন হলো, তখন আমি দেখলাম যে আমার মানে একটু চ্যালেঞ্জ চলে আসতেছে। আমি মানুষকে এই কনসেপ্টটা বুঝাইতে আমার সময় লাগতেছে। দ্বিতীয় হলো যে মানুষের একটা এনার্জি থাকে প্রথম, কিন্তু আস্তে আস্তে সেই এনার্জিটা একটু কমে চলে আসে, লেভেলতে চলে আসে, কারণ এটা রেসপন্স পাচ্ছি না। তো আমিও মানুষ, আমারও এটা হবে। তো হঠাৎ আমি একটা ইমেল পেলাম, আল্লাহু আকবার। তো সেই ইমেলটা কোথা থেকে আসছে? এই ইমেলটা একজন হাফিজ সাহেবের কাছ থেকে আসছে। আচ্ছা আচ্ছা। তো ওনার ইংলিশ তেমন ভালো নয়,
উনি সেই ইমেল যখন পাঠাইলেন তো আমি দেখলাম, তো ইমেলে উনি বলছেন আমি একজন হাফিজ, আমি ইমামতি করতে চাই। তো আমি একজন ইমামের কাজ মানে ইমামের পজিশনের কাজ খুঁজছি, যদি এইটা না হয় তাহলে মুয়াজ্জিন। তারপরে যে উনি একটা শব্দ ইউজ করলেন আমার এত আঘাত লাগলো যে উনি বললেন আমি দরকার হয় আমি ক্লিনিং এর কাজ করব। তো আমার এত আঘাত লাগলো যে একজন মানুষ সে 3 বছর 4 বছর মাদ্রাসায় পড়াশোনা করে, বা একজন আলিম 10-15 বছর উনি পড়াশোনা করে ডিগ্রি লাভ করে এই সব কিছু উনি অ্যাচিভ করে, এখন ওনার এমন অবস্থা হলো যে ওনার কাছে আর কোনো রাস্তা নাই। উনি খুঁজছেন যে যদি দরকার হয় আমি ক্লিনিং এর কাজ করব। এখন ক্লিনিং করা খারাপ না, কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে, একজন ব্যারিস্টারকে, একজন ডক্টরকে, একজন জার্নালিস্টকে যদি সে এত ত্যাগের পরে, এত গুণ থাকার পরে, এত স্কিল থাকার পরে সে যদি বলে আমার এখন আর কোনো উপায় নাই, আমি এখন ক্লিনিং করে আমার ফ্যামিলিকে লুক আফটার করতে হবে, তো এইটা আমাদেরকে কয়েকটা জিনিস বলে বা আমাদেরকে দেখায়। একটা হলো আমাদের সমাজের অবস্থা কি, আমরা আমাদের ইমাম উলামা তাদেরকে কিভাবে আমরা ভ্যালিউ করি। আর তৃতীয় যে একজন ইমামের, একজন হাফিজের, একজন আলিমের ডেসপারেশন কি, যে উনি ওনার স্তরের কাজ সে পাচ্ছে না বা ওনাকে কেউ দিতেছে না, যে উনি বলতেছেন আমি ক্লিনিং এর কাজ করব। তো যখন সেই ইমেলটা আমি পেলাম, আল্লাহু আকবার, তো আমি মনে মনে সেই নিয়ত করে ফেললাম যে না, যতটুকু আমি পারবো, আল্লাহ যতটুকু আমাকে শক্তি দিয়েছে, আমি সেই শক্তি দিয়ে এই ইমামকে আমি এগিয়ে নিয়ে যাব। তো এই মানে যিনি ইমেল করেছেন পরে কি আপনার ওনার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, আমার ওনার সাথে যোগাযোগ আছে এবং ওনাকে আমি বলছি আমার পক্ষ থেকে পার্সোনালি যতটুকু আমি সাহায্য করতে পারবো করব। উনি তো এই দেশের না। না, উনি এই দেশের না, তার মানে হলো তাকে মানে তার দেশেই কাজটা করতে হবে। জি, এখানে তো মানে সে তো আর ইউকে তো আসতে পারবে না। তো এই যে আমি আপনার এটা ধরে যাচ্ছি যে এখন যদি আপনার, যেটা আমরা আগেও বলেছি যে বিভিন্ন দেশের মানুষ এটাতে পার্টিসিপেট করতে পারে, যারা জব চায় বা যারা জব দিতে চায়, কিন্তু যারা জব চায় বা যারা জব দিতে চায় তাদের আপনারা মানে আপনাদের এখানে কোনো চেক আপ করার কিছু নাই, মানে অথেন্টিসিটি, এটা কতটা জেনুইন যে একটা লোক জব চাচ্ছে, এটা কতটা জেনুইন যে সেই লোক আসলেই একজন টাইটেল পাস কিনা, এটা আপনাদের চেক করার কোনো বিষয় না। না, এখানে সে মানে কতটা শিক্ষাগত যোগ্যতা তার কতটুকু, সে একজন ইসলামিক টিচার হতে চায় বা একজন ইমাম হতে চায়, এটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এইটা হবে একটা সংগঠনের কাজ, এটা আমাদের কাজ না। কিন্তু হ্যাঁ, আমাদের একটা সিস্টেম আছে যে সেখানে ওরা তাদের সিভি আপলোড করবেন এবং সেই সিভিতে আপনি দেখতে পাবেন কোন ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এবং এই দেশের যে নিয়ম কানুন বা নিয়মগুলো আছে যেমন সিআরবি বা ডিবিএস চেক, এইসব কিছু ফিচার আছে, কিন্তু এইটা আমাদের দায়িত্ব না। দায়িত্ব হবে যে সংগঠন সেই জব ডিসক্রিপশন দিয়েছে তাদের দায়িত্ব, এটা হবে তাদের দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু আমি একটা কথা যদি আপনি অনুমতি দেন অ্যাড করতে চাই, যে এই উদাহরণটা তো ছিল আরেকটা দেশের, কিন্তু এই দেশেও এমন ইমাম আছেন কামাল ভাই, এই দেশেও ইমাম আছেন যাদের অনেক কষ্ট হচ্ছে। সেটা তো হতেই পারে, কারণ হলো যদি আপনার মানে যোগ্যতা অনুযায়ী যদি উনি ওনার, হ্যাঁ, আমি একটা উদাহরণ একদম মানে সংক্ষিপ্তভাবে বলবো। একজন আলিম মানে ঘটনাক্রমে এই প্রজেক্ট নিয়েই আমি একজন আলিমের কাছে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম একজন ইমাম সাহেব আসলেন, বললেন হুজুর, উনি বয়সে বড় ছিলেন যার সাথে আমি ছিলাম, বললেন হুজুর আমার তো অবস্থা এমন যে আমার না আছে ঘর, না আছে কোনো জায়গা, না আছে কাজ, আমি আমার বোনের ঘরে সোফাতে আমি ঘুমাইতেছি। এখন আমার তো লজ্জা লাগতেছে এবং তাদেরও কষ্ট হচ্ছে, কারণ আমি মাঝখানে, তো আমি কি করব? এবং আমার মানে তো সেই শেখ আলিম উনি আমার দিকে তাকাইলেন, তাকাই উনি মুচকি হাসি দিলেন। তখন গিয়ে উনি বুঝলেন আমি কোন প্রজেক্ট নিয়ে আলোচনা করতেছি। শুধু সেই দেশের মানুষের বা অন্যান্য দেশের মানুষের কষ্ট হচ্ছে না, এই দেশের আলিম উলামা হুফাজ
ওরা ভীষণ কষ্টতে আছেন। এবং আমি অনুরোধ করব আমাদের কমিউনিটির, যদি আমাদের ভাই বোনেরা এই প্রোগ্রাম দেখতেছেন, আপনারা তাদেরকে আদর করেন, স্নেহ করেন, তাদেরকে একটু কমফোর্ট দেন, কোথায়ও আপনারা কমফোর্ট দিতে পারবেন। তো এই যে এটা তো অবশ্যই মানে তাদেরকে তো যথাযথ সম্মান দেওয়া উচিত, যোগ্যতা অনুযায়ী তাদের কাজটা দেওয়া উচিত। এবং আপনাদের যে imams.com ওয়েবসাইট, এটা নিয়ে আপনারা এদেশে যারা আছে আমাদের মানে ইয়াং জেনারেশন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা আছে, অনেকে আছে ধরেন কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পর তার মাইন্ড চেঞ্জ হয়, সে মনে করে যে আমি ইসলামিক লাইনে থাকবো, সে মনে করে যে আমি ইসলামিক লাইনে আমি দেখবো যে আমার ওই প্রফেশনটা আমি ওই দিকে নেব। তো তাদের কাছে আপনারা মানে পৌঁছানোর কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এই ধরনের পৌঁছানোর জন্য কোনো ধরনের কাজ করতেছেন কিনা? অবশ্যই আমাদের এই প্রজেক্ট হলো নতুন প্রজন্মের জন্য। আমাদের সময় হয়তো এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছে যে এরকম একটা ব্যবস্থা করে যাওয়ার জন্য, এবং তাদের জন্য আমরা এইটা প্রিপেয়ার করতেছি। যেমন অ্যাপ নিয়ে মিজান ভাই বললেন একটু আগে, হয়তো 1-2 মাসের ভিতরে ইনশাল্লাহ এটা লঞ্চ হয়ে যাবে। তো এটা অ্যাপ বেশি অংশ আপনি জানেন বিটুইন দ্য এজেস অফ 18 and 35 ওরা ব্যবহার করে, এবং এটা তাদের জন্য, তাদেরকে রিচ করার জন্য আমরা চেষ্টা করতেছি। বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা যোগাযোগ করতেছি, এবং যেটা আপনি জানেন, আমরা জানি আইসক প্রতিটি ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটিজ আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করব, ইভেন্টস করব, বিভিন্ন শহরে গিয়েও আমরা ইনশাল্লাহ ইভেন্টস করব। কিন্তু এইটার জন্য আমাদের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন, অনেক প্রয়োজন। আমি তো আগে বললাম যে মিজান ভাই যে ত্যাগ, যে স্যাক্রিফাইস, মানে এটা বাসায় আমি বলতে পারবো না। আমি যতটুকু পারতেছি করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তাদেরকে রিচ করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এটা তো গেলো এই দেশেরই, যেটা আপনারা আগেও বলেছেন যে ইউকের বিভিন্ন দেশ থেকে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যুক্ত হতে পারে। আমাদের মানে দেশের বাইরে বড় ইসলামিক কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে, আপনার ইউএসএ তে আছে, ইটালিতে আছে, স্পেন আছে, বিভিন্ন দেশে আছেন। ওনারা সবাই চাইলেই এটাতে হতে পারবেন, অ্যাড হতে পারবেন। কিন্তু বাংলাদেশে আপনাদের মানে বাংলাদেশে তো একটা বিশাল সেক্টর এখানে আছে, ওইখানে আপনাদের কাজ করার কোনো প্ল্যান আছে কিনা? আমাদের প্ল্যান আছে, কিন্তু আমরা তো বললাম আমাদের কিছু চ্যালেঞ্জেস, আর্থিকভাবে আমাদের মানে ফান্ডিং এর প্রয়োজন। দ্বিতীয় হলো আমরা চাচ্ছি প্রথম এই দেশে আমরা একটু এস্টাবলিশ হই, যখন সেই এস্টাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা ইউরোপে, আপনি যে বলেন স্পেন, তারপরে আমি একটু আগে বললাম যে নরওয়ে থেকে ইমেল ডাইরেক্টলি একটা আসছে, আমি এত খুশি হয়েছি যে আমাদের কাজটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এইরকম আমরা ইউরোপে প্রথম এস্টাবলিশ হওয়ার ইচ্ছা, তারপরে ইনশাআল্লাহ মুসলিম দেশগুলোতে, আপনি শুনে আশ্চর্য হবেন কিন্তু মুসলিম দেশগুলোতে এরকম কোনো ওয়েবসাইট প্ল্যাটফর্ম নাই। আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এই এখন পর্যন্ত এখন হয় নাই যতটুকু আমার জানা। তো এই যে আপনারা যেটা আপনি বলছেন যে কিছু মানে রেসপন্স আপনারা পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে, কিন্তু ইয়াং কমিউনিটি থেকে রেসপন্স পাচ্ছেন? জি, ইয়াং কমিউনিটি রেসপন্স অনেক ইয়াং কমিউনিটি থেকে। আমাদের একটা ডেডিকেটেড ফোন আছে, হোয়াটসঅ্যাপ। এখন সমস্যা হলো ওরা মনে করেন আমরা কাজ দিচ্ছি, তো তাদেরকে আমরা বলতে হচ্ছে যে কাজ আমরা দিচ্ছি না, আমাদের এই প্ল্যাটফর্ম মাধ্যম, আমরা হলাম শুধু একটা মাধ্যম, ব্রিজ। কিন্তু যে স্ট্যাটিস্টিক্স যেটা দেখতেছি আমরা, এইটা হলো যে বেশি অংশ হলেন 20 থেকে 40 বছরের এই বয়সী মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছেন। আর আপনি শুনে আশ্চর্য হবেন, এমনকি বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন। কিন্তু যোগাযোগ করছেন যারা কাজ খুঁজছেন তারা। জি, কিন্তু যারা কাজ দিবেন, বিভিন্ন কোম্পানি যে আছে, মাল্টিনেশনাল কোম্পানিগুলো যে আছে, ইসলামিক বা মুসলিম কোম্পানিগুলো আছে, তাদের সাথে আপনাদের কি ধরনের? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্লোলি বাট শিওরলি নোটিস হচ্ছে, তাদের সাথে আমরা সম্পর্ক মানে আমরা গঠন করতেছি আলহামদুলিল্লাহ, এবং রেসপন্সও পাচ্ছি। কিন্তু আমাদের আরেকটা সমস্যা হলো কর্পোরেট মাইন্ডসেট। তো সেই কর্পোরেট মাইন্ডসেটের কারণে আমাদের আরেকটা চ্যালেঞ্জ চলে আসতেছে, কারণ তাদেরকে একটু শিক্ষা দেওয়া লাগতেছে যে দেখেন এইটা হলো একটা ইউনিক ইসলামিক ইকোনমি। তো আস্তে আস্তে ওরা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। এই কয়েক সপ্তাহ আগে একটা বড় একটা ইসলামিক অর্গানাইজেশন আমাদের সাথে যোগাযোগ করতেছেন, এবং আমাদের এই প্রোডাক্টকে অনেক প্রেজ করতেছেন এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই মিজান ভাই, আপনি আপনার কাছে আসলে একটু কম, ওনাকে দিয়ে বেশি বলা আছে, মানে অসুবিধা নেই। হ্যাঁ, আপনি এড করতে পারেন। আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে এই যে আপনারা কাজটা করছেন 2016 সাল থেকে আপনারা শুরু করেছেন,
মানে এর মধ্যে বিভিন্ন সময় যে অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন, এর মধ্যে সবচাইতে বড় কোন চ্যালেঞ্জটা আপনাদের কাছে মনে হয়েছে যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা কোন এক সময় মনে হচ্ছে যে না, আপনারা গিভ আপ দিয়ে দিই, এই ধরনের কোনো? চ্যালেঞ্জটা হলো মানুষের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জটা। মানে এমন না যে ওয়েবসাইট বানানো, না, ওটা তো এটা না। হ্যাঁ, এটা তো আমরা করতেছি টাইম টু টাইম, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছানোটা যে সবার মানে জানা, এটাই হলো মেইন চ্যালেঞ্জ। এটা হলো মার্কেটিংটা আর কি। মার্কেটিংটা। হ্যাঁ, এটাই মেইন চ্যালেঞ্জ। আগেও ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে। এই ক্ষেত্রে কি আপনারা মনে করেন একটু পিছিয়ে আছেন আপনারা মার্কেটিং? আসলে আমরা পিছিয়ে না, এই আমি আগে কয়েকবার ব্যবহার মানে হলো যে আপনারা ঠিকই আছেন, কিন্তু আমরা মানে ব্যাপারটা মার্কেটিং কাস্টমারদেরকে বুঝাতে পারতেছি না। অনেকে এটা বুঝতেছে না, আসলে কনসেপ্টটা বুঝতেছে না, তারা রেসপন্স করতেছে না। তাদের এখানে মনে করেন কর্পোরেট যারা, তারা যদি এখানে জব পোস্ট না করে, তাহলে তো যারা ইউজার তারা এসে অ্যাড হয়ে লাভ নাই। না, যারা সাধারণ মনে করেন যেটা শাকির বললো আর কি, যে অনেকে জব খুঁজতেছে, তো অনেকে এসে আমাদের এখানে জবের জন্য তারা অ্যাড হলো, সার্চ করলো, কিন্তু জব নাই। তো এখানে কর্পোরেট যারা, তাদেরকে আগায় আসতে হবে, জব দিতে হবে। তো জব যদি এনাফ না থাকে, তাহলে তো এরা এক সময় আসবে ঠিকই, কিন্তু তারা দেখবে জব তাদের মতো করে জব পাচ্ছে না, তারা আস্তে আস্তে ডিটাচ হয়ে যাবে। যেটা শাকির ভাই বললেন যে হ্যাঁ, এটাই মেইন চ্যালেঞ্জিং, যে কর্পোরেট যারা জব দিবে, তাদেরকে আগায় আসতে হবে, তাদেরকে বুঝতে হবে যে এইটা দিলে মানে এই উপকারটা হবে সাধারণ মানুষের আর কি, যারা মানে দুইটা জায়গায় আপনাদেরকে এই চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। জি, দুইটা জায়গা হলো জায়গায়, কর্পোরেট সেক্টরে তাদেরকে বোঝাতে কষ্ট হচ্ছে যে এটা একটা কনসেপ্ট ভালো, আবার আরটা হলো যারা হবে, যারা জব খুঁজবে, হ্যাঁ, তাদেরকে এখানে বুঝতে হবে, তারা এখানে আসলে জব পাবে, তাদের কাছে রিচ হইতে হবে, তাদের কাছে রিচ হতে হবে, দুই দিকে রিচ হইতে হবে, মানে একটা ব্যালেন্স থাকতে হবে। এখন হবে। আমার কাছে অনেক কর্পোরেটরা এসে অনেক জব দিয়ে দিল, কিন্তু যারা জব সার্চ করবে, জব সিকার নাই, তাহলে হবে না। না, আর যারা অনেক জব সিকার আসছে আমার কাছে, হাজার হাজার জব সিকার, মানে কিন্তু জব নাই, তাহলে তো লাভ হবে না। তো দুইটার একটা ব্যালেন্স থাকতে হবে। ওই জায়গাটাকে আপনারা কিভাবে সমন্বয় করছেন? শিক্ষা দিতে দিতে এই জায়গাটায় সময় লাগবে, এইরকম ইভেন্টস করে। তো এরকম আপনারা যারা আছেন, মানে বিশেষ করে মিডিয়া, এদের একটা বড় কন্ট্রিবিউশন আমার মনে হয় দরকার হবে আর কি। সো এই দেশে আমাদের মুসলিম কমিউনিটিতে বড় বড় মানে কর্পোরেট গুলো আছে, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের? অবশ্যই তাদের সাথে যোগাযোগ হয়েছে। তো এর মধ্যে একটু লেজিনেসও আছে, যেহেতু ওরা কাজ করতে করতে এমন একটা পজিশনে চলে গেছেন, এখন আর তাদের সেই প্রয়োজন নাই, মনে করে নাকি যে এইটা আর কি, আসলে সেই ধারণা নাই। আমি যে আগে বললাম কনসেপ্ট, যে উই হ্যাভ এ ভেরি ইউনিক একটা সিস্টেম, তো সব জায়গায় সেট আপ করা হয়ে গেছে। জি, তা আপনাদেরকে যে ওই সিস্টেমটাতে ঢুকতে হবে আস্তে আস্তে। হ্যাঁ। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমি বলি একটা জিনিস, কামাল ভাই, আমাকে প্রায় কয়েকজন বলেছেন যে আমরা মেইন স্ট্রিম যে জব সাইট গুলো আছে, সেখানে আমরা কিন্তু 200, 300, 400 পাউন্ড দিয়ে আমরা অ্যাডভার্টাইজ দেই মাসিক। আশ্চর্য ব্যাপার হলো যে ওরা কোনো রেসপন্স পায় না। তো আমার প্রশ্ন হলো, যদি আপনারা সেখানে রেসপন্স পাচ্ছেন না, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে। তো আমাদের কাছে আসেন, সাপোর্ট আস, দ্যাটস অল উই নিড। আপনাদেরকে আমরা ফ্রি দিচ্ছি, জব দেওয়াটাই একটা সাপোর্ট আমাদের এখন। আপনারা মানে মনে করেন ইসলাম চ্যানেল, তারা যদি এখানে একটা জব দেয়, এটাই আমাদের জন্য সাপোর্ট। এখানে তাদের কোনো খরচ হচ্ছে না, কোনো খরচ নাই, জাস্ট পোস্ট ইট, প্রেজেন্স আপনারা দেন আমাদেরকে, দ্যাটস ইট, দ্যাটস অল উই আস্ক ফর। এটা মানে কেমন ধরনের রেসপন্স পাচ্ছেন? এটা কর্পোরেট লেভেল যদি আমি বাদে দিলাম, হ্যাঁ, আপনার ইন্ডিভিজুয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে, ছোটখাটো প্রতিষ্ঠান, হ্যাঁ, আমাদের কমিউনিটিতে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, তাদের তো দরকার আছে, অবশ্যই দরকার আছে। তাদের কাছ থেকে আপনারা কি ধরনের রেসপন্স পাচ্ছেন? যারা বুঝতেছেন, অ্যামেজিং রেসপন্স, আর যারা বুঝতেছেন না, একটু সময় লাগতেছে। অনেকে প্রোক্রাস্টিনেট, একটু আলসেমিয়া, যে দিচ্ছি, এটাও কিছু কাজ করতেছে আমার ধারণা আর কি। আমি যেটা একটা প্রশ্ন করেছিলাম, যে এই যে এতগুলো চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হচ্ছে, তাতে কি কখনো মনে হয়েছে যে আমরা গিভ আপ দিয়ে দেবো? বা এটা শাকির বেশি ফিল করবে। আচ্ছা, তো আমি যে আগে একটা এই ইমেল নিয়ে আপনাকে বলেছিলাম, এইটা হলো আমার গাইডিং এবং বুস্টার। যখনই আমার মনে আসে যে আমি তো পারতেছি না, বা এটা সেই পর্যায়ে যাচ্ছে না, আমি কি এটাকে বন্ধ করে দিব,
না অগ্রসর হব। তার মানে আমি কয়েকটা জিনিস, শুধু সেই ইমেল না, তো আমি দেখি যে আমরা যে মুসলমান, আমরা যদি সাহাবায়ে কেরামের সময় দেখি, আল্লাহর হাবিবের সিরা দেখি, তখন কোনো এমন একটা জিনিস সহজে আসে নাই। সব কিছুর পিছনে মেহনত, পরিশ্রম, ত্যাগ করা লেগেছে। তা আমি তুলনা করতেছি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ধরনের তুলনা না, কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে। ইন্নামাল উসরি ইউসরা, মানে প্রথম হবে কষ্ট, তারপরে আল্লাহ সহজ করে দিবেন। সহজ করে দিবেন। এইটা হলো প্রিন্সিপাল। আমাদের সময় শেষ হওয়ার পথে আমি শাকিব ভাই আপনার কাছ থেকে শেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কমিউনিটিতে যারা ইসলামিক জব খোঁজেন, যারা ইসলামিক ব্যবসা করেন, ইসলামিক ব্যবসা চালান, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, 1 মিনিট আপনি বলতে পারেন। জাযাকাল্লাহ। তো আমি এইটাই বলবো যে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম, প্লিজ আপনারা সাপোর্ট এইভাবে করেন, আপনাদের প্রেজেন্সটা আমরা চাচ্ছি। যেভাবে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্টিং এ আপনারা প্রেজেন্স দেন, আপনারা পোস্ট করেন, ঠিক তেমন ভাবে এই প্ল্যাটফর্মে এসে আপনারা প্রেজেন্সটা রাখেন। দ্যাটস অল উই আস্ক ফর। এবং সহযোগিতা করেন, আমাদের জন্য দোয়া করেন, এবং দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইটা আমাদের পক্ষ থেকে কবুল করেন। ধন্যবাদ। মিজানুর ভাই, আপনার কাছ থেকে আমার শেষ 1 মিনিটের বক্তব্য আমি শুনতে চাই, এবং আমি আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো যে শুধু ইউকেতে না, ইউকের বাইরে থেকেও মানুষ কিভাবে সম্পৃক্ত হতে পারে এবং কিভাবে বেনিফিট পাবেন এখান থেকে। একই ইউকেতে যেরকম তারা বেনিফিট পাবে, ইউকের বাইরে যারা কর্পোরেট আছে তারা যদি জব পোস্ট করে, এখন মনে করেন শুধু ইউকের কর্পোরেটরা জব পোস্ট করলো, কিন্তু অন্য দেশের কর্পোরেটরা জব পোস্ট করলো না, তখন তো অন্য দেশের যারা জব সিকার আছে তারা অ্যাড হয়ে তো লাভ নাই, তারা তো ইউকে আইসা জব করবে না। ব্যাপারটা সেটাই ডিফিকাল্ট তো না? বিষয়। তো আমরা যেটা মানে আশা করব আর কি, প্রতিটা দেশের কর্পোরেটরা বা যারা জব দিবে তারা যাতে ওই দেশের অনুযায়ী জব পোস্ট করে, এবং ওই অনুযায়ী, এবং যারা ইউজার তারাও ওই দেশ থেকে জব সিকার হিসাবে অ্যাড হোক, তারা সার্চ করুক, তাহলে এইভাবে একটা সিঙ্ক হবে। শুধু ইউকেতে জব পোস্ট হলো আর আমি অন্যান্য দেশের অনেক জব সিকার এসে অ্যাড হলো, তাহলে লাভ হবে না। প্রতিটা দেশের একই মানে জব সিকারও আসতে হবে, আমি যেটা একটু আগে আপনাকে হ্যাঁ। বললাম আর কি, এবং- দুইটা সিঙ্ক থাকতে হবে। সেটা শুধু ওয়ার্ল্ড ওয়াইড বলতে প্রতিটা দেশের হইতে হবে আর কি। কারণ মানে আমাদের যেহেতু একটা ব্যারিয়ার আছে, আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে হুট করে এসে জব না, সেটা তো সম্ভব না। তো এটা কিন্তু কান্ট্রি বেস থাকতে হবে। কান্ট্রি বেস থাকতে পুরো হবে, কনসেপ্টটা হইতে হবে প্রতিটা কান্ট্রির জন্য আলাদা, মানে যে ওইখানেও জায়গায় সেম জিনিস। যে দেশে থাকুক, আমরা তো এখন বিজ্ঞাপন দিয়ে দিই আপনার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, কিন্তু অথেন্টিক হলো যদি আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আসেন। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা একটা হাবের মতো একটা হাবের মতো হবে আর কি। আমাদের আসলে সময় শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। আপনাকে কষ্ট করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ইমামস নিয়ে, imams.com নিয়ে, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই মুসলিম কমিউনিটির জন্য, আমাদের ইসলামিক অর্থনীতির জন্য। আপনি যে দেশে থাকেন, যে শহরেই থাকেন, আপনি ওয়েবসাইটের মাধ্যমে জবের বিজ্ঞাপন দিতে পারবেন, এবং আপনি যদি জব খুঁজেন তাহলে সেটাও আপনি এখান থেকে পাবেন। আশা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই imams.com এর বিষয়টি আমরা পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং আশা করি আপনাদের সবার কাজে লাগবে। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করব। ইসলাম চ্যানেল বাংলার পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।